দেখো তোমাদের ষষ্ঠ বিভাগ যেটা রয়েছে সরকারের বিভিন্ন বিভাগ ষষ্ঠ অধ্যায় থেকে, সে অধ্যায় থেকে তোমাদের এর আগেও বলেছি, এর আগের ভিডিওগুলোতেও বলেছি যে শাসন বিভাগ মানে সরকারের বিভিন্ন বিভাগ থেকে হয় বড় প্রশ্ন বা ছোট প্রশ্ন হবে। দেখো আজ আমি ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং ওই বড় প্রশ্নগুলোর মধ্যেও কিন্তু কী কী ছোট প্রশ্ন হতে পারে বা আসতে পারে সেগুলোও কিন্তু আলোচনা করেছি। তো আজকে যেটা বলবো শাসন বিভাগের শ্রেণী বিভাগ বা বিভিন্ন ধরন, অর্থাৎ শাসক বা শাসন বিভাগের আমরা যে ভাগ, বিভিন্ন ভাগ সেগুলি কাকে বলা আসতে পারে বা উদাহরণ দেয়, এরকম অনেক প্রশ্ন এসছে সালে, সেইগুলি আমি আলোচনা করব আজকে। যেটা হচ্ছে শাসক, দেখো শাসক কি দুই ধরনের শাসক দেখা যায়। একটা নাম সর্বস্ব, একটা ছকের সাহায্যে করে দেখিয়েছি তোমাদের। একটা হচ্ছে নাম সর্বস্ব আর একটা হচ্ছে প্রকৃত শাসক। আবার দেখো নাম সর্বস্ব শাসক দুই ধরনের, একটা হচ্ছে বংশানুক্রমিক আর একটা হচ্ছে নির্বাচিত। আবার প্রকৃত শাসক কি একক, বহু বা যৌথ হতে পারে। আবার দেখো একক বা মানে প্রকৃত শাসকের মধ্যেই আবার দেখো যেটা হচ্ছে সরকারের যে দুটি অংশ, একটা রাজনৈতিক অংশ, একটা হচ্ছে অরাজনৈতিক অংশ। এবার দেখো যেটা রাজনৈতিক অংশ সেটাকে আমরা তিনটি ভাগে ভাগ করছি। একটা হচ্ছে গণতান্ত্রিক, একটা হচ্ছে সমগ্রতাবাদী আর একটা হচ্ছে ঔপনিবেশিক। এই তিনটি ভাগ। আবার গণতান্ত্রিককে আবার আমরা তিনটি ভাগ করছি। একটা সংসদীয়, যেটা ভারত বা ব্রিটেনের যেটা প্রধানমন্ত্রী রয়েছে শাসক হিসাবে, বা উদাহরণ যদি হয় সংসদীয় দেশ কোনগুলো, তখন ভারত। এবং সংসদীয় শাসক যদি বলা হয় তাহলে সেখানে উদাহরণ হয়ে গেল ভারতের প্রধানমন্ত্রী। আবার দেখো রাষ্ট্রপতি প্রধান, এটা যে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার যদি বলে শাসককে তাহলে মার্কিন রাষ্ট্রপতি। আধা রাষ্ট্রপতি প্রধান অথবা আধা সংসদীয়, এই ধরনের শাসন ব্যবস্থা যেখানে রয়েছে সেটা হচ্ছে শ্রীলঙ্কা। তো আমাদের এখন প্রশ্ন যেটা হচ্ছে কি শাসন বিভাগ কাকে বলে। পরপর রয়েছে তোমাদের, আমি কিন্তু তোমাদের সুবিধার্থে এটা লিখেও দিচ্ছি আর ফটো তুলে পাঠিয়েও দিচ্ছি তোমাদের, যাতে লিখতে সুবিধা হয়। যদি তোমাদের যদি আরও যদি অন্য কোনো বই থেকে যদি ভালো লাগে সেটা মুখস্থ করবে, আমার লেখা যদি না পছন্দ হয়। যাক, শাসন বিভাগ কাকে বলে। শাসন বিভাগ হলো সরকারের অন্যতম একটি বিভাগ, যে বিভাগ আইনসভা কর্তৃক রচিত আইনকে কার্যকরী করে এবং রাষ্ট্র পরিচালনা করে। অর্থাৎ শাসন বিভাগের কাজই হলো কি, যে আইনসভা কর্তৃক যে আইন রচিত হচ্ছে সেগুলি আইনগুলোকে কি করবে, সেগুলোকে কার্যকর করবে আর রাষ্ট্রকে পরিচালনা করবে। এর দুটি অংশ, একটা হচ্ছে কি রাজনৈতিক অংশ আর একটা হচ্ছে অরাজনৈতিক অংশ। দেখো প্রথম থেকেই তাহলে বলি যে নাম সর্বস্ব শাসক কাকে বলে। তাহলে এই ছকটাই দেখো, প্রথম যেটা রয়েছে যে নাম সর্বস্ব শাসক কাকে বলে। নাম সর্বস্ব শাসক বলতে সেই শাসককে বোঝায় যার নামে দেশ শাসন হয় কিন্তু প্রকৃত ক্ষমতা থাকে অন্য লোকের হাতে। অর্থাৎ যেমন অন্য লোক বলতে কি প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদ। যেমন ভারতের ক্ষেত্রেই শাসন ব্যবস্থা নাম সর্বস্ব শাসক রয়েছে, কারণ এখানে দেখো যেগুলো সংসদীয় গণতন্ত্র যেগুলো দেশে রয়েছে সেখানে দুই ধরনের শাসক থাকে। সংসদীয় গণতন্ত্র কাকে বলে, যে শাসন ব্যবস্থায় আইন বিভাগ এবং শাসন বিভাগের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠে, সেটা সংসদীয় সরকার বলা হয়। সেখানে দুই ধরনের শাসক থাকে, একটা নাম সর্বস্ব আর একটা হচ্ছে প্রকৃত। তার নাম সর্বস্ব শাসক পেলাম, উদাহরণ কি হবে। দেখো উদাহরণটা দু রকমের উদাহরণ বললাম। যেটা হলো বংশানুক্রমিক, যেমন ব্রিটেনের রাজা বা রানী, বা বর্তমানে জাপানের যে সম্রাট, সেটাও হচ্ছে কিন্তু বংশানুক্রমিক শাসক। আর নির্বাচিত শাসক যে উদাহরণ হলো ভারতের রাষ্ট্রপতি, এটা কিন্তু নাম সর্বস্ব শাসকের। এবার দেখো দ্বিতীয় নম্বর হচ্ছে প্রকৃত শাসক। তাহলে কাকে বলে প্রকৃত শাসক কাকে বলে, বলছে যে শাসন ব্যবস্থায় শাসক আনুষ্ঠানিকভাবে বা সাংবিধানিক রাষ্ট্রপ্রধান না হয়েও প্রকৃতপক্ষে শাসন কার্য পরিচালনা করে এবং বাস্তবে শাসন ক্ষমতা ভোগ করে, তাকে প্রকৃত শাসক বলে। উদাহরণ কী হবে, ব্রিটেন বা ভারতের প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদই হলো প্রকৃত শাসকের উদাহরণ। তাহলে দু রকম পেয়ে গেলাম আমরা শাসক। তাহলে নাম সর্বস্ব শাসক, প্রকৃত শাসক। নাম সর্বস্ব শাসকের মধ্যে পেলাম একটা বংশানুক্রমিক, একটা নির্বাচিত, আর এখানে পাচ্ছি একক এবং যৌথ প্রকৃত শাসক। এবার দেখো প্রকৃত শাসকের মধ্যে যৌথ শাসক মানে একক পরিচালিত শাসক কাকে বলে। একক পরিচালিত শাসক কাকে বলে, বলছে যদি দেশের শাসন বিভাগের যাবতীয় ক্ষমতা একজন ব্যক্তির হাতে ন্যস্ত থাকে এবং তার নির্দেশেই যদি শাসন কার্য পরিচালিত হয়, তখন তাকে একক পরিচালিত
শাসক ব্যবস্থা বলা হয়। প্রকৃষ্ট উদাহরণ কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যেটা জার্মানিতে হিটলারের শাসন এবং ইটালিতে মুসোলিনির শাসকের একটা হচ্ছে, এটা হলো প্রকৃষ্ট উদাহরণ। তাহলে বর্তমানে কি রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বর্তমানে একক একক পরিচালক শাসকই রয়েছে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হচ্ছে একক পরিচালক শাসকের বর্তমানে উদাহরণ, এটা হলো। এবার দেখো বহু পরিচালক কাকে বলছে, কোনো দেশের শাসন ক্ষমতার যাবতীয় ক্ষমতায় একজন ব্যক্তির পরিবর্তে একাধিক ব্যক্তিকে নিয়ে গঠিত সংস্থার হাতে যখন ন্যস্ত থাকে তাকে বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থা বলা হয়। এই ধরনের শাসন ব্যবস্থা কোথায় রয়েছে, এই ধরনের সুইজারল্যান্ডে রয়েছে শাসন ব্যবস্থা, যেটাকে বলা হয় যুক্তরাষ্ট্রীয় পরিষদের হাতে এই শাসন ব্যবস্থাটি রয়েছে। এটা হলো বহু বা যৌথ। এবার দেখো বংশানুক্রমিক কাকে বলে, যদি সংজ্ঞা দেয়, উদাহরণ তো আগেই বললাম, নাম সর্বশেষ শাসকের কোথায় উদাহরণ, বুঝে যে রাষ্ট্রের শাসন উত্তরাধিকার সূত্রে ক্ষমতা অর্জন করে, মানে যে রাষ্ট্রের শাসক যিনি শাসন করছে উত্তরাধিকার সূত্রে আসছে তাকে বলা হয় বংশানুক্রমিক শাসক। যেমন ব্রিটেনের রাজা বা রানী বা জাপানের সম্রাট প্রভৃতি গণতান্ত্রিক দেশে কি দেখা যায়, বংশানুক্রমিক শাসক দেখা যায়। নির্বাচিত শাসক কাকে বলে, যেখানে শাসক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসীন হন তাকে নির্বাচিত শাসক বলা হয়। অর্থাৎ এইগুলো দেখো প্রত্যেকটা প্রশ্ন একবার দুবার করে পড়লে, এই ছকটা যদি ভালোভাবে মনে রাখতে পারো তাহলে কি হবে, একবার দুবার করে পড়লেই সাধারণত মনে থাকবে। এবার দেখো নির্বাচিত শাসক কাকে বলে, বর্তমান পৃথিবীর অধিকাংশ দেশেই কিন্তু নির্বাচিত শাসক বর্তমান। নির্বাচিত শাসক তাহলে কে হলো, রাষ্ট্রপতি যেমন হলো একটা নির্বাচিত শাসক হলো, বা যারা জনগণের ভোটে প্রত্যক্ষভাবে নির্বাচিত হয়। এবার দেখো দুটো অংশ বলেছি, যে একক এবং যৌথর ক্ষেত্রে একটা রাজনৈতিক অংশ, মানে যেটা হচ্ছে রাজনৈতিক, এটা অস্থায়ী, একটা অরাজনৈতিক যেটা হচ্ছে স্থায়ী। অর্থাৎ স্থায়ী প্রশাসকও বলতে পারি বা সরকারের রাজনৈতিক অংশও বলতে পারি, তাই তো, শাসকও বলতে পারি কথাটার মধ্য দিয়ে। শাসন বিভাগের যে সমস্ত ব্যক্তি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হন তাকে রাজনৈতিক প্রশাসক বলা হয়। যারা জনগণের ভোটে নির্বাচিত হচ্ছে সেটাকে বলা হয় কি, রাজনৈতিক প্রশাসক। যেমন হচ্ছে কি ভারতের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে হচ্ছে কি রাষ্ট্রপতি, যে নির্বাচনের মাধ্যমে হয়েছে। আবার মন্ত্রী পরিষদ, প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদ সবাই কি নির্বাচনের মাধ্যমে হয়েছে, রাজনীতি একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হয়। যেমন ভারতবর্ষের ক্ষেত্রে 5 বছর অন্তর অন্তর লোকসভা নির্বাচন হচ্ছে, এটা রাজনৈতিক অংশ। যদি রাজ্যের ক্ষেত্রে দেখো তাহলে দেখো যে বিধানসভা নির্বাচন হচ্ছে প্রতি 5 বছর অন্তর অন্তর, সেটা হচ্ছে কি একটা, এরা যারা নির্বাচিত হচ্ছে অর্থাৎ যারা মন্ত্রী হচ্ছে, বিভিন্ন রকমের মুখ্যমন্ত্রী হোক, রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী যাই হোক, এরা হচ্ছে কি সরকারের কি রাজনৈতিক অংশ, এটাকে বলা হয়, বা কি বলা হয়, প্রশাসক বলা হয়, রাজনৈতিক প্রশাসক। এবার অরাজনৈতিক অংশ কাকে বলে, অরাজনৈতিক রাষ্ট্রের প্রশাসনিক কার্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যারা স্থায়ীভাবে নিযুক্ত হয়, যারা প্রতিযোগিতা পরীক্ষামূলক দিয়ে নির্বাচিত হচ্ছে তাদের কি বলা হচ্ছে, তাই সেই কর্মচারীকে স্থায়ী প্রশাসক বলা হচ্ছে। অর্থাৎ একটা প্রতিযোগিতামূলক বিভিন্ন রকম, যেমন আইএএস ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস, আইপিএস ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, অনেক রয়েছে। এগুলোকে কি বলছি আমরা, আমলা বলছি বা কর্মচারী বৃন্দ বলছি। অর্থাৎ রাষ্ট্র যারা পরিচালনা করছে, যেমন বিভিন্ন দপ্তরের সচিব রয়েছে একটা গুরুত্বপূর্ণ, আবার রাজ্যের ক্ষেত্রে যেরকম রয়েছে মুখ্য সচিব, এটাও একটা গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে কি অরাজনৈতিক অংশ, যেটাকে বলা হচ্ছে স্থায়ী অংশ। অর্থাৎ রাষ্ট্রের প্রশাসনিক কার্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে স্থায়ীভাবে নিযুক্ত হয়, সেটাই হচ্ছে কি অরাজনৈতিক কর্মচারীকে স্থায়ী প্রশাসন বলা হয় বা অরাজনৈতিক অংশ বলা হয়। এবার দেখো রাজনৈতিক যে অংশ রয়েছে আমরা 3টি ভাগ পাচ্ছি, কি কি রাজনৈতিক অংশ, একটা গণতান্ত্রিক, একটা হচ্ছে কি সমগ্রতাবাদী, আর একটা হচ্ছে ঔপনিবেশিক। এই 3টি ভাগ। এখন গণতান্ত্রিক কাকে বলে, গণতান্ত্রিক শাসন হলেন, মানে শাসক হলেন তিনি যিনি দেশের নাগরিকদের দ্বারা একটা নির্দিষ্ট মেয়াদের জন্য নির্বাচিত হয়। এখানে একটা নির্দিষ্ট সময়ের পর ভোটের দ্বারা শাসক বদলাতে পারে। দেখো এখানে দেখো নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু নির্বাচিত হচ্ছে, অর্থাৎ নির্বাচনের মাধ্যমে শাসক কিন্তু পরিবর্তন হচ্ছে, এটা গণতান্ত্রিক দেশে। যেমন যদি ভারতেই ধরো যে বিভিন্ন সরকার বিভিন্ন সময়, যদি পশ্চিমবাংলায় দেখো যে বামফ্রন্ট 34 বছর ছিল, এরপর তৃণমূল সরকারের প্রায় 2টো টার্ম রয়েছে, আবার 21 সালে নির্বাচন আছে, কোন দল হবে বলা মুশকিল।
কেন্দ্রের ক্ষেত্রেও দেখলে কি দেখা যাবে, বিভিন্ন কংগ্রেসের আধিপত্য সবচেয়ে বেশি ছিল, দীর্ঘদিন সময়ের মধ্যে ছিল। বিজেপি ছিল, যেটা হচ্ছে বাজপেয়ী সরকারের পরে মনমোহন সিং সরকার 2 বছর থাকলো, দিয়ে আবার কি নরেন্দ্র মোদীর সরকার মানে বিজেপি সরকার আবার 2টো টার্ম রয়েছে। অর্থাৎ কি জনগণ নির্বাচিত ভোটের মাধ্যমে কি করতে পারে, জনগণ আবার কি করতে পারে, সরকার পরিবর্তন করতে পারে। এটা একটা হচ্ছে গণতান্ত্রিক। এটা দেখ আর একটা যেটা রয়েছে, যেটা হচ্ছে সামগ্রিকতাবাদী, যেটাকে বলা হচ্ছে, সেটা ব্যবস্থায় সাধারণত একটি মাত্র রাজনৈতিক দল তথা সর্বোচ্চ মানে শাসক দলটির সর্বোচ্চ নেতাই দেশের প্রকৃত শাসক হিসাবে কাজ করে। অর্থাৎ যে রাজনৈতিক দল রয়েছে সমগ্রতাবাদীর ক্ষেত্রে, সেখানে একটি মাত্র রাজনৈতিক দল থাকবে, সেই রাজনৈতিক দলের নেতাই হবে কি প্রধান শাসক, যেটা বর্তমানে চীনে রয়েছে এই শাসকটা। আর দেখো ঔপনিবেশিক, এটা এখন বর্তমানে প্রায় নেই বললেই চলে। তবে কি শাসন ব্যবস্থাটা এখানে বলা হচ্ছে দেখো, বলছে আবার ঔপনিবেশিক দেশে যখন নির্বাচিত শাসন ব্যবস্থার সূত্রপাত হয় তখন মুখ্য শাসক হিসাবে কিন্তু নির্বাচিত হন, কিন্তু তাদের কাজ করতে হয় উপনিবেশ কর্তাদের নজরদারিতে। যেমন ভারতের ক্ষেত্রেই যেটা হয়েছিল, ইংরেজদের অধীনে ছিল, উপনিবেশ ছিল ইংরেজদের উপনিবেশ, সেই সময় কিন্তু নির্বাচন হতো, বাংলার মুখ্যমন্ত্রীও হয়েছে বা অন্যান্য প্রদেশেরও মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছে, কিন্তু তাদের কাজ করতে হতো কিভাবে, কিন্তু নির্বাচন কিন্তু এইভাবে হতো না, কিছু জনগণের দ্বারা নির্বাচিত হতো বা মনোনীত হতো, তারাই শাসন কার্য পরিচালনা করত। কিন্তু কাদের দ্বারা পরিচালিত করত, যে উপনিবেশ ছিল তাদের নজরদারিতেই করা হতো, মানে যে রাষ্ট্রের দ্বারা, মানে উপনিবেশিক কর্তা যারা যারা ছিল তাদের দ্বারাই কিন্তু পরিচালিত হতো। এবার দেখো এটা উপনিবেশ হয়ে গেল। এবার দেখো আবার সংসদীয় গণতন্ত্র। এবার গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থা, সেখানে কীভাবে ভাগ করা হয়েছে, কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। কি কি দেখো, যেটা হচ্ছে কি সংসদীয় শাসন ব্যবস্থা কাকে বলে, একটা হচ্ছে কি সংসদীয় শাসন ব্যবস্থা বা সরকার, সংসদীয় বা ক্যাবিনেট শাসিত সরকার বা শাসন ব্যবস্থাও বলা হয়। কিন্তু এটাকে কাকে বলা হয়, বলছে যে শাসন ব্যবস্থায় আইন বিভাগ ও শাসন বিভাগের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং শাসন বিভাগের স্থায়িত্ব কার্যকারিতা আইন বিভাগের ওপর নির্ভরশীল, তাকে সংসদীয় সরকার বা শাসন ব্যবস্থা বলা হয়। যেমন ভারত বা ইংল্যান্ড, এর আগেও বললাম সংসদীয়, আবার লেখাও রয়েছে সংসদীয় শাসক যদি বলবো তাহলে ভারত বা ব্রিটেনের প্রধানমন্ত্রী। আর কাকে বলা হয়, যেখানে যে শাসন ব্যবস্থা আইন বিভাগ এবং শাসন বিভাগের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, আর শাসন বিভাগের স্থায়িত্ব এবং কার্যকারিতা আইন বিভাগের ওপর নির্ভর করে। যদি এখানে কি আইন বিভাগ যদি অনাস্থা প্রস্তাব নিয়ে আসে, তাহলে সেই শাসন বিভাগ আর থাকে না, শাসক প্রধান ভেঙে যায়। যদি সংখ্যাগরিষ্ঠতা না দেখাতে পারে তাহলে ভেঙে যায়। এটা সংসদীয় গণতন্ত্র যেখানে রয়েছে, গণতান্ত্রিক, এগুলো প্রত্যেকটাই কিন্তু গণতান্ত্রিক। আবার দেখো রাষ্ট্রপতি শাসিত প্রধান, রাষ্ট্রপতি শাসিত প্রধান যেটা কি বলা হয়েছে, যে শাসন ব্যবস্থায় কি থাকবে, রাষ্ট্রপতি শাসন করবে। যেমন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, আর আধা রাষ্ট্রপতি প্রধান এবং আধা সংসদীয় শাসন ব্যবস্থা যেটা রয়েছে ফ্রান্স বা শ্রীলঙ্কা। অর্থাৎ দুটি বৈশিষ্ট্যই রয়েছে এখানে, অর্ধেক অর্ধেক, সংসদীয় সম্পূর্ণ সংসদীয় নয়, আবার সম্পূর্ণ রাষ্ট্রপতি শাসিতও নয়। এই দুইয়ের মাঝের যেটা পরিস্থিতি নিয়েছে, দুটোকেই ফলো করা হয়েছে, তার জন্য এখানে আধা সংসদীয় এবং আধা রাষ্ট্রপতি প্রধান বলা হচ্ছে। এ দেখো তোমাদের প্রশ্ন নম্বর আমি দিয়েছি বেশ কয়েকটা, পরেরগুলো দেখো। এখানে আমি আলোচনা করলাম প্রত্যেকে, দেখো নাম সর্বশেষ শাসক কাকে বলে, প্রকৃত শাসক কাকে বলে, একক পরিচালক কাকে বলে, দ্বিতীয় পেজে দেখো বহু পরিচালক কাকে বলে, তারপর বংশানুক্রমিক কাকে বলে, নির্বাচিত শাসক কাকে বলে, শাসন বিভাগ কাকে বলে। শাসন বিভাগের কটি অংশ, রাজনৈতিক অংশ আর অরাজনৈতিক অংশ বললাম, স্থায়ী প্রশাসক। এটা দেখো স্থায়ী বা অস্থায়ী বা রাজনৈতিক অংশ কাকে বলে, কিংবা প্রশ্ন থাকতে পারে যে রাজনৈতিক প্রশাসন কাকে বলা হয়। একই প্রশ্ন, কিন্তু 3টা প্রশ্ন একটার জন্য, তাই তো। একটার জন্য বলছে কি সরকারের অস্থায়ী অংশ কি, কিংবা সরকারের রাজনৈতিক অংশ কি, বা রাজনৈতিক প্রশাসক কাকে বলে। দেখো একটা, এই 1 নম্বর প্রশ্নটা, বা দ্বিতীয় 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রেও তাই, স্থায়ী কাকে বলে বা অরাজনৈতিক অংশ কাকে বলে, বাকি স্থায়ী প্রশাসক কাকে বলে, এটা হলো। আবার দেখো এই যে শাসকের 3টি ভাগ, যেটা তোমাদের ছকে একটু দেখালাম, একটা গণতান্ত্রিক, একটা হচ্ছে সামগ্রিকতাবাদ, আর একটা হচ্ছে ঔপনিবেশিক। এরপরের পেজটাই দেখো, এরপরের পেজটায় দেখো কতগুলো শর্ট প্রশ্ন লিখে রেখেছি আমি তোমাদের, এই প্রশ্নগুলো মুখস্থ করবে। যেমন হচ্ছে কি শাসন বিভাগের 2টি কাজ লেখো,
তাহলে শাসন বিভাগের দুটি কাজ কী হলো? নীতি নির্ধারণ করা এবং রূপায়ণ করা এবং দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা। এর আগেও কিন্তু আমি বলেছি যে কি বলা হয় যে শাসন বিভাগ কি করে, যে আইনসভা কর্তৃক আইনকে কার্যকর করে এবং তা রাষ্ট্রকে পরিচালনায় সাহায্য করে, এটা লিখলেও হবে কিন্তু। যাই হোক, নীতি নির্ধারণ করা এবং রূপায়ণে সাহায্য করা। এবার দেখো ভারতের রাষ্ট্রপতি কোন বিভাগ অপসারণ করে, ভারতের রাষ্ট্রপতিকে কোন বিভাগ অপসারণ করতে পারে? ভারতের রাষ্ট্রপতিকে শাসন বিভাগ ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে অপসারণ করতে পারে। একটা পদ্ধতি রয়েছে, তার বিরুদ্ধে আনিত অভিযোগের ভিত্তিতে অসৎ আচরণ হতে পারে বা দুর্নীতির অভিযোগের হতে পারে, তার প্রতিফলে পার্লামেন্টের উভয় পক্ষের 2/3 সদস্য যদি তার ইমপিচমেন্টের পক্ষে যদি ভোট দেয়, অর্থাৎ অপসারণের পক্ষে যদি ভোট দেয়, তাহলে তাকে ইমপিচমেন্ট করা যায়। এটা একটা শক্ত পদ্ধতি রয়েছে। তাহলে শাসন বিভাগ করে। এই প্রশ্নটা কিন্তু এসেছিল, যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো দিয়েছি আমি। দেখো 3 নম্বর প্রশ্নে দেখো, শাসন বিভাগ কখন অর্ডিন্যান্স জারি করতে পারে? মানে কি, আইনসভার যখন অধিবেশন বন্ধ থাকাকালীন শাসন বিভাগ অর্ডিন্যান্স জারি করতে পারে। অর্থাৎ দেখো, আইন বিভাগের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। অর্থাৎ দেখা যায় যে অধিবেশন হয়, তো বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশে যেমন 3টি অধিবেশন হয়, তাহলে যেই সময় অধিবেশন বন্ধ থাকে তখন একটা জরুরি আইনের দরকার, তাহলে এটাকে বলা হয় অর্ডিন্যান্স জারি করা। তাহলে কে করে? শাসন বিভাগের সদস্যই করে কিন্তু। এবার দেখো, সরকারের কোন শাখা অর্ডিন্যান্স জারি করে? এই প্রশ্নটাও এসেছিল। সরকারের শাসন বিভাগ অর্ডিন্যান্স জারি করে। এরপর দেখো, আমলাতন্ত্র থেকে তোমাদের কয়েকটা শর্ট প্রশ্ন মুখস্থ করে রাখবে, যে রাষ্ট্রকীর্তক বা আমলা কাদের বলে? রাষ্ট্রকীর্তক বা আমলা কাদের বলে? বলছে রাষ্ট্রের প্রশাসনিক কার্যে নিযুক্ত আমলাদের দ্বারা পরিচালিত, এটা ভুল বলছি আমি, প্রশাসনিক কার্যে নিযুক্ত স্থায়ী কর্মচারী যারা যোগ্যতার ভিত্তিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিযুক্ত হয়, তাদের রাষ্ট্রকীর্তক বা আমলা বলা হয়। যারা প্রতিযোগিতামূলক, ওই যে একটু আগে বললাম আইপিএস হতে পারে, তারপর আইএএস হতে পারে, তারপর ইন্ডিয়ান ফরেন সার্ভিস হতে পারে, যেগুলো বিভিন্ন বড় বড় দপ্তরের সচিব রয়েছে, তার সেইগুলি হচ্ছে কি আমলা। এবার দেখা আমলাতন্ত্র, দুটো প্রশ্ন কিন্তু, রাষ্ট্রকীর্তক বা আমলা কাকে বলে, কিন্তু আমলাতন্ত্র আবার আলাদা। আমলাতন্ত্রটা কী জিনিস? আমলাতন্ত্র হচ্ছে রাষ্ট্রের প্রশাসনিক কার্যে নিযুক্ত আমলাদের দ্বারা পরিচালিত প্রশাসনিক ব্যবস্থাকে আমলাতন্ত্র বলা হয়। অর্থাৎ যদি আমলারাই একটা দেশ পরিচালনা করে, তখন সেটা হয়ে গেল আমলাতন্ত্র। আমলাতন্ত্র শব্দগত অর্থ হলো টেবিল শাসন ব্যবস্থা, এটাকে বলা হয় বসে বসে যে শাসন ব্যবস্থা, অর্থাৎ টেবিল শাসন ব্যবস্থা। এবার দেখো, আমলাতন্ত্রের দুটি বৈশিষ্ট্য কি? আমলাতন্ত্রের দুটি বৈশিষ্ট্য এখানে লেখা রয়েছে। দেখো, আমলাতন্ত্রে হচ্ছে কি, উদারনৈতিক গণতন্ত্রে আমলাতন্ত্রের কয়েকটি হবে। দেখো ওখানে ভিডিওটা দেখা যাচ্ছে না, কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। 1 নম্বর কি হচ্ছে? প্রশাসনিক, ওটা হবে প্রশাসনিক। 1 নম্বর হচ্ছে প্রশাসনিক কার্যে নিরবিচ্ছিন্নতা রক্ষা করা, অর্থাৎ প্রশাসনিক যে কাজ রয়েছে সেই কাজে নিরবিচ্ছিন্নতা রক্ষা করা। অর্থাৎ সরকার কিন্তু পরিবর্তন হচ্ছে, কিন্তু তারা পরিবর্তন হচ্ছে না, তাহলে কোন কাজগুলো কীভাবে করতে হবে সেই ধারাটা কিন্তু বজায় রাখার দায়িত্ব কিন্তু কি আমলাদের। এবং দ্বিতীয়ত দেখো, নিরপেক্ষভাবে প্রশাসনিক কার্যাদি সম্পাদন করা, অর্থাৎ নিরপেক্ষভাবে প্রশাসনিক, অর্থাৎ কোনো সরকারি দলের পক্ষপাতিত্ব হয়ে কাজ না করা, এটা রয়েছে। দেখো, আমলাতন্ত্রের বৈশিষ্ট্য কিন্তু অনেকগুলো রয়েছে, আরও রয়েছে আমলাতন্ত্রের কাজও দুটি রয়েছে। এটা বড় প্রশ্ন হতে পারে, এখন অবধি আসেনি যদিও তোমাদের। এবার দেখো, আমলাতন্ত্রের দুটি গুরুত্বপূর্ণ কাজ হলো কি? দেখো, বলছে এখানে দেশের রটা ছুটে গেছে, দেখো ফটোটা তুলতে গিয়ে, বলছে দেশের শাসন ব্যবস্থার মধ্যে ধারাবাহিকতা বজায় রাখা, সরকারের নীতি ও কর্মসূচিকে বাস্তবায়িত করা। এই একই বৈশিষ্ট্য আর কাজের মধ্যে মোটামুটি একই রয়েছে। এবার দেখো, যে প্রশ্নগুলি আসে বা এসেছে সেগুলি শাসন বিভাগের মধ্যে, যেমন প্রজাতান্ত্রিক সরকার কাকে বলে? প্রজাতান্ত্রিক সরকার কি? যখন কোনো রাষ্ট্রের প্রধান নির্দিষ্ট সময়, এটা সময় অন্তস্থ হবে, সময়ের জন্য নির্বাচিত হন, তখন সেই সরকারকে বলা হয় প্রজাতান্ত্রিক সরকার। অর্থাৎ নির্দিষ্ট সময়ের যখন নির্বাচিত হয়, জনগণের দ্বারা নির্বাচিত হচ্ছে, সেটা হচ্ছে প্রজাতান্ত্রিক সরকার। যেমন ভারতের যদি বলা হয়, তাহলে এটা কি প্রজাতান্ত্রিক সরকার, তাই তো? এরপর দেখো, 4র্থ পেজটায় দেখো, এককেন্দ্রিক সরকার কাকে বলে? আমরা বলেছিলাম এককেন্দ্রিক রাষ্ট্র পড়েছিলাম 11-12-এ, যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র সরকার শাসন ব্যবস্থা পড়েছিলাম। এখানে সরকার বা শাসন ব্যবস্থা দুটি কথাই রয়েছে কিন্তু। বলছি, যখন কোনো শাসন ব্যবস্থার সরকারের যাবতীয় ক্ষমতা একটিমাত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ কেন্দ্রীয় সরকারের হাতে থাকে,
কেন্দ্রীভূত থাকে, মানে কেন্দ্রীয় সরকারের হাতে কি থাকে, কেন্দ্রীভূত থাকে, তখন এককেন্দ্রিক সরকার বলা হয়, অর্থাৎ একটাই সরকার রয়েছে। যেমন ভারতের শাসন ব্যবস্থা দু ধরনের সরকার, কিন্তু একটা কেন্দ্রীয় সরকার আর কতগুলি আঞ্চলিক সরকার। কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী একজনই থাকলো, এবং যে আমাদের যে রাজ্য রয়েছে, যতগুলো রাজ্য, সব রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছে, এবং কয়েকটা কেন্দ্রশাসিত অঞ্চলেরও আবার মুখ্যমন্ত্রী রয়েছে। তাহলে এইভাবে কিন্তু পরিচালিত হচ্ছে। এটা হলো কি যুক্তরাষ্ট্রীয় সরকারের ক্ষেত্রে। এটা কিন্তু এককেন্দ্রীয় সরকারে কি থাকবে, একটাই সরকার থাকবে। যেমন ব্রিটেন, ফ্রান্স, নিউজিল্যান্ড, বাংলাদেশটা লেখা হয়নি, বাংলাদেশেও কিন্তু এককেন্দ্রীয় রাষ্ট্রের সরকার কিন্তু দেখা যাবে। তাহলে এখানে দেখো শর্ট প্রশ্ন আসতে পারে যে কোন দেশে এককেন্দ্রীয় সরকার দেখা যায়, কিংবা MCQ আসতে পারে, যেখানে দেখা গেল যে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, সুইজারল্যান্ড আর ব্রিটেন দিল, বুঝো কোন দেশে এককেন্দ্রীয় সরকার দেখা যায়, তাহলে উত্তর হবে ব্রিটেন। যেইভাবেই দেখ না কেন, তা তোমাদের যদি মুখস্থ থাকে তাহলে প্রশ্নগুলো কিন্তু তোমরা লিখতে পারবে। এরপর দেখো যুক্তরাষ্ট্রীয় সরকার বা শাসন ব্যবস্থা কাকে বলে। যে শাসন ব্যবস্থায় সংবিধান কর্তৃক বণ্টিত ক্ষমতার মাধ্যমে কেন্দ্র ও রাজ্যের সরকার উভয়ই নিজ নিজ প্রশাসনিক এলাকায় স্বাধীনভাবে কাজ করতে পারে, তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বা শাসন ব্যবস্থা বলা হয়। অর্থাৎ দুই ধরনের সরকার থাকবে, উভয় পক্ষ সরকারের মধ্যে ক্ষমতা বণ্টিত হবে। একটা তোমরা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য পড়েছো 11-এ ভালোভাবেই। সরকারটা কাকে বলছে, তাহলে দুই ধরনের সরকার থাকছে। একটু আগেই বললাম কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, দু ধরনের সরকার থাকছে। এগুলো কোথায় রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, সুইজারল্যান্ড এবং ভারতেও কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকার রয়েছে। এরপর দেখো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় আইনসভার দ্বিতীয় কক্ষ গঠনের মূল নীতি কি হওয়া উচিত। দেখো যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কিন্তু বৈশিষ্ট্য আছে, তোমার 11-এ পড়েছো তোমরা, একটু আগে বললাম যে দুই ধরনের সরকার থাকে, একটা লিখিত সংবিধান হবে, উভয় ক্ষমতা বণ্টিত হবে, একটা যুক্তরাষ্ট্রীয় আদালত থাকবে। এটা গুরুত্বপূর্ণ 4টা বৈশিষ্ট্য রয়েছে। আরও বৈশিষ্ট্য রয়েছে এখানে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার আইনসভার দ্বিতীয় কক্ষ গঠনে কীরকম হওয়া উচিত, বলছে প্রত্যেক অঙ্গরাজ্য থেকে সমান সংখ্যক প্রতিনিধি নিয়ে দ্বিতীয় কক্ষ গঠনের মূল নীতি হওয়া উচিত। এটা হলো কানাডাতে রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে, কিন্তু আমাদের দেশে যদিও নেই। অর্থাৎ এটা কথা হলে যেমন আমাদের অঙ্গরাজ্য কয়টি রয়েছে এখন, বোধহয় 28টি, 29টি ছিল, একটা কমে গেছে, 28টি হয়েছে। তাহলে 28টি অঙ্গরাজ্যে 2জন করে প্রতিনিধি নির্বাচন হবে, বা 5জন করে, নির্দিষ্ট জনসংখ্যা বেশি থাকুক আর কম থাকুক। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে 50টি অঙ্গরাজ্য, সেখানে প্রতিটি অঙ্গরাজ্যে করে 2জন করে প্রতিনিধি রয়েছে। কিন্তু ভারতের ক্ষেত্রে কিন্তু এই নীতিটি গ্রহণ করা হয়নি, বিভিন্ন অঙ্গরাজ্যের থেকে বিভিন্ন। যেমন পশ্চিমবাংলা থেকে রাজ্যসভার সদস্য 16 জন, মানে দ্বিতীয় কক্ষ গঠনের কথা, যেহেতু রাজ্যসভা দ্বিতীয় কক্ষ, ওখানে দ্বিতীয় কক্ষ, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় কক্ষের নাম হচ্ছে সিনেট। সেই সিনেটে কিন্তু সমসংখ্যক প্রতিনিধি, অর্থাৎ প্রতিটি অঙ্গরাজ্য থেকে সমান সমান প্রতিনিধি যাবে, এটাকে বলা হয় সমসংখ্যক প্রতিনিধি। মূলনীতি। এরপর দেখো রাষ্ট্রপতি শাসিত সরকার কাকে বলে। রাষ্ট্রপতি শাসিত সরকার কাকে বলা হয়, এখানে বলে রাষ্ট্রপতি শাসিত হয়েছে, অর্থাৎ রাষ্ট্রবিদ গার্নারকে অনুসরণ করে বলা যায় রাষ্ট্রপতি শাসিত সরকার হলো এমন একটি ব্যবস্থা যেখানে শাসন বিভাগ আইন বিভাগের প্রভাব মুক্ত হয়ে সংবিধান অনুসারে কার্য পরিচালনা করে। যেমন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, অর্থাৎ শাসন বিভাগ এবং আইন বিভাগের সাথে কী হবে, কোনো প্রভাব মুক্ত হয়ে সংবিধান অনুসারে শাসন কার্য পরিচালনা করবে, সেটা হলো রাষ্ট্রপতি শাসিত সরকার। অর্থাৎ আইন বিভাগ এবং শাসন বিভাগের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে না, সেটাই হচ্ছে কি রাষ্ট্রপতি শাসিত সরকার। উদাহরণ কি হলো, মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর দেখো সংসদীয়, এগুলো একটু আগেও যদিও বললাম এই করার সময়, ওই তোমাদের ওই যে গ্রাফ করেছিলাম একটা, বিভিন্ন বিভাগকে দেখিয়েছি সেখানে। এবার দেখো সংসদীয় বা ক্যাবিনেট, দেখো সংসদীয় সরকার কাকে বলে, বা ক্যাবিনেট শাসিত সরকার কাকে বলে, বা এখানে কি শাসন ব্যবস্থা, ক্যাবিনেট শাসিত শাসন ব্যবস্থা কাকে বলে, যাই দেখ সেখানে কি এই যে আইন বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে শাসন বিভাগের স্থায়িত্ব কার্যকারিতা আইন বিভাগের উপর নির্ভর করে, তাকে সংসদীয় শাসন ব্যবস্থা বলা হয়। যেমন ভারতের সংসদীয় শাসন ব্যবস্থা রয়েছে, ব্রিটেনও রয়েছে। এবার দেখো কতগুলি শর্ট প্রশ্ন রয়েছে আরও এখানে দেখো কয়েকটা রেখেছি, যে মন্ত্রিসভা আইনসভার কাছে দায়িত্বশীল থাকে, কোন শাসন ব্যবস্থায় থাকে, সংসদীয় শাসন ব্যবস্থায় থাকে। এই প্রশ্নগুলো কিন্তু এসেছে। ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালেরা কোন ধরনের শাসক, নিয়মতান্ত্রিক শাসক। দেখো রাজ্যের ক্ষেত্রেও যেরকম নিয়মতান্ত্রিক শাসক রয়েছে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায়,
যেরকম দেশের ক্ষেত্রে রাষ্ট্রপতি রয়েছে, তাহলে রাজ্যের ক্ষেত্রেও কিন্তু প্রত্যেক রাজ্যের ক্ষেত্রে রাজ্যপাল কিন্তু একটা রয়েছে। এটাও কিন্তু নিয়মতান্ত্রিক শাসক, প্রকৃত শাসক নন। নিয়মতান্ত্রিক শাসক বা নাম সর্বস্ব শাসক একই কথা, এটা মনে রাখবে যে রাষ্ট্রপতিও কিন্তু নিয়মতান্ত্রিক শাসক বা নাম সর্বস্ব শাসক এটাকে বলা হচ্ছে। এবার দেখে আমলারা হলো, মানে আমলাতন্ত্র হলো দেশ শাসক, তাহলে স্থায়ী শাসক, এর আগে বলা হয়েছে, সংজ্ঞাটা মুখস্থ থাকলে লিখতে পারবে। এবার ভারতের মন্ত্রী পরিষদ কার নিকট দায়িত্বশীল থাকে? বলছে ভারতের মন্ত্রী পরিষদ আইনের নিকট দায়িত্বশীল থাকে, আইনসভার কাছে দায়িত্বশীল থাকে। এবার দেখো তোমাদের যেটা বলেছি যে আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো, এটা যে কোনো বই থেকে তোমরা পড়বে, সহজভাবে লেখা রয়েছে। এটা প্রশ্ন এসেছিল, আবার আসতে পারে। তোমাদের এই অধ্যায় থেকে আমি দুটো বড় প্রশ্ন করতে বলেছি ভালোভাবে, যেটা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, পক্ষে বিপক্ষে যুক্তি দাও, আর দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও। আচ্ছা দেখো, আইন বিভাগ থেকে তোমাদের কয়েকটা প্রশ্ন ছুটে গিয়েছিল, তার জন্য আমি বেশ কয়েকটা প্রশ্ন লিখে রেখেছি, এখানে 10-12টা প্রশ্ন রয়েছে, দেখো মুখস্থ করবে। যে এক পক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে দুটি যুক্তি দাও। দেখো যদি শর্ট প্রশ্ন আসে অবশ্যই আসবে এক পক্ষ বিশিষ্ট বা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটি বা দুটি যুক্তি দাও। যদি শর্ট প্রশ্ন আসে অবশ্যই আসবে যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে, মন্তেস্কু, বা স্পিড অফ লজ গ্রন্থটির লেখক কে, এগুলো অবশ্যই আসবে যদি শর্ট প্রশ্ন আসে। আর বড় প্রশ্ন আসে শুধু শর্ট প্রশ্ন আসবেই না, আগে বলা হয়েছে। যাই হোক, এখানে কি হচ্ছে কি দেখো, এক পক্ষ আইন দুটি যুক্তি হলো কি ব্যয়বহুল বা অপচয়ের আশঙ্কা মুক্ত হবে এক পক্ষ যদি থাকে। এই যে এর আগে যেমন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে যুক্তি দিয়ে আমরা বলেছিলাম যে এখানে হচ্ছে কি ব্যয় বহুলও হচ্ছে প্লাস সময়ের অপচয়ও হচ্ছে, দুটো ক্ষেত্রেই কিন্তু এখানে এক পক্ষ বিশিষ্ট আইনসভায় কিন্তু সেটা কিন্তু হয় না। তাহলে এক পক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে কিন্তু এটা একটা যুক্তি, আর সিদ্ধান্ত গ্রহণে খুবই উপযোগী হচ্ছে। কারণটা কি, এক পক্ষ থাকার জন্য দ্বিতীয় পক্ষে আর বিলটা যাচ্ছে না, ফলে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হচ্ছে। এবার দেখো, এক পক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে দুটি যুক্তি দাও। এক পক্ষ বিশিষ্ট আইনসভা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পক্ষে অনুকূল নয়, কারণ এই আইনসভায় স্বৈরাচারী আইন প্রণয়নের প্রবল সম্ভাবনা থাকে। অর্থাৎ একটা পক্ষ থাকলে আইনের নির্দিষ্ট আলাপ আলোচনা করা সম্ভব নয়, বা জনমত নেওয়াও সম্ভব নয়, যেহেতু দ্বিতীয় পক্ষ থাকে না। প্রতিফলে কি স্বৈরাচারীমূলক আইন প্রণয়ন হওয়া যেতে পারে। এরপর দেখো, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা যে রয়েছে, দুটি কক্ষ থাকে, একটা উচ্চ কক্ষ, একটা হচ্ছে নিম্ন কক্ষ। আমরা বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্ন নাম আমরা পেয়েছি। এবার দেখো, রাজ্যের ক্ষেত্রেও কিন্তু দুটো কক্ষ থাকে। উচ্চ কক্ষের নাম হচ্ছে বিধান পরিষদ, নিম্ন কক্ষের নাম হচ্ছে বিধানসভা। যেমন পশ্চিমবঙ্গের উচ্চ পরিষদ বিধান পরিষদ ছিল, সেটা বোধহয় যুক্তফ্রন্ট সরকারের আমলে, তখন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ছিল, উপমুখ্যমন্ত্রী, সরি, সেই সময় অজয় মুখার্জি ছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় কিন্তু বিধান পরিষদটা বিলুপ্ত করা হয়েছে। বর্তমানে ভারতের ক্ষেত্রে 6টি রাজ্যে, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা, এই 6টি রাজ্যেই কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। বাদবাকিগুলো কিন্তু এককক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে, কারণ পক্ষে বিপক্ষে যে যুক্তি রয়েছে সেটাও। এবং তোমাদের আরও একবার বলে দিচ্ছি যে এককক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যে কোনো বই থেকে কিন্তু একবার করে পড়ে রাখবে, এটাও আসতে পারে প্রশ্নটা। এবার দেখো, আইনসভার দুটি কাজ, এর বড় প্রশ্ন আসতে পারে যে আইনসভার দুটি কাজ মানে আইনসভার কার্যাবলীগুলি উল্লেখ করো। যেমন হচ্ছে আইন প্রণয়ন করা এবং বাজেট অনুমোদন করা, দুটি কাজ লিখেছি। অর্থাৎ আইনসভার কাজই হচ্ছে, বোঝাই যাচ্ছে, শুনেই বোঝা যাচ্ছে যে কী কাজ হতে পারে, আইন প্রণয়ন করবে এবং বাজেট অনুমোদন করবে। এবার দেখো, আইনসভার অর্থনৈতিক ক্ষমতাটা লেখো, এই প্রশ্নটা এসেছিল, আইনসভার অর্থনৈতিক ক্ষমতাটা কি রয়েছে। অর্থনৈতিক ক্ষমতাটা কি, গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারি অর্থের অপচয় রোধের জন্য আইনসভা বিগত বছরে সরকারের আয় ব্যয়ের আলোচনা এবং পরবর্তী বছরের জন্য ব্যয় বরাদ্দ প্রভৃতির মাধ্যমে যে গণতান্ত্রিক নিয়ন্ত্রণ কার্যকর করে তাকে আইনসভার প্রধান অর্থনৈতিক ক্ষমতা বলে। অর্থাৎ বাজেট পেশটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কাজ, অর্থাৎ প্রতি বছরের আর্থিক আয় ব্যয়ের হিসাবে পরবর্তী বছরে যে কী কী আয় খরচ হবে তার হিসাবটাই হচ্ছে কি অর্থনৈতিক কাজ। এবার দেখো, এটা প্রশ্নটা কয়েকটা লাইন কেটে গেছে এখানে। দেখো, আইনসভার ক্ষমতা হ্রাসের দুটি কারণ উল্লেখ করো। দেখো, বর্তমানে আইনসভার ক্ষমতা হ্রাসের দুটি উল্লেখযোগ্য কারণ হলো, আইনসভা কর্তৃক বেশ কিছু ক্ষেত্রে শাসন বিভাগ আইন বিভাগের ওপর আইন প্রণয়নের দায়িত্ব
অর্পণ করেছে। মানে কি, এখন এই যে অর্পিত ক্ষমতা প্রসূত আইন, যেটা এর আগে বলেছিলাম, যেটা অর্থাৎ শাসন বিভাগ, আইন বিভাগ কী করছে, আইন বিভাগের কাজ হলো আইন প্রণয়ন করা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সেটাকে শাসন বিভাগের ওপরে দায়িত্ব অর্পণ করে দিচ্ছে। এই কারণে আইনের একটা গুরুত্ব কমছে। এবার দেশের জরুরি অবস্থা মোকাবিলার জন্য অর্ডিন্যান্স জারি করার কী করছে শাসন বিভাগ, জরুরি আইন বা অর্ডিন্যান্স জারি করছে। ঠিক আছে, এই বিভাগটা শেষ হলো তোমাদের সম্পূর্ণ এই অধ্যায়টা। তোমরা যারা ভিডিও দেখতে চাও আগে সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা একটু বড় হলো এবং প্রশ্নগুলো ভালো করে তোমরা লিখবে এবং মুখস্থ করবে। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো, বাড়িতেই রয়েছো।